আজকের ঘটনাটা তোমাদের বলবো, যেটা আমার সাথে ঘটেছিল। সত্যি ঘটনা। এখনো মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। সোহিনী প্রথম যেদিন ওই বাড়িতে উঠেছিল, তখন সবকিছু একদম স্বাভাবিকই মনে হয়েছিল। বাইরে থেকে দেখলে বাড়িটা খুব সুন্দর, পুরনো কিন্তু রাজকীয়। বড় লোহার গেট, গেটের ওপরে মরচে ধরা নামফলক, চারপাশে বিশাল আম আর শিরীষ গাছ। শহরের কোলাহল থেকে একটু দূরে, তাই চারদিকে একটা অদ্ভুত নীরবতা সবসময় লেগে থাকত। সোহিনী পড়াশোনার জন্য শহরে এসেছে। কলেজ হোস্টেলে সিট পায়নি, তাই পরিচিত এক দিদির মাধ্যমে এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়। বাড়ির মালিক মৃণাল কাকা, তার স্ত্রী মিনা কাকিমা আর তাদের ছেলে রাহুল। খুব ভদ্র, খুবই আন্তরিক মানুষ মনে হয়েছিল সবাইকে। প্রথম দিনেই মিনা কাকিমা বলেছিলেন, এখানে একদম নিজের বাড়ির মতো থাকবে মা। সোহিনী তখন সত্যিই বিশ্বাস করেছিল। কিন্তু একটা জিনিস প্রথম দিন থেকেই তার চোখ এড়ায়নি, বাড়ির বউ। বাড়িতে সবাই আছে, কাকা কাকিমা ছেলে, তাহলে বউ কোথায়? এই প্রশ্নটা তার মাথায় ঘুরছিল, কিন্তু নতুন জায়গায় এসে বেশি প্রশ্ন করা ঠিক মনে হয়নি। সেদিন দুপুরে যখন সে প্রথমবার ঘরে ঢুকছিল, সিঁড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একজনকে দেখেছিল। সাদা শাড়ি, খোলা চুল, মুখটা দেখা যাচ্ছিল না। মনে হয়েছিল বাড়ির বই হবে। সে হালকা হেসে বলেছিল, নমস্কার দিদি, কিন্তু কোনো উত্তর আসেনি। মহিলাটা ধীরে ধীরে ঘুরে অন্যদিকে চলে গিয়েছিল। সোহিনী তখন ব্যাপারটা গুরুত্ব দেয়নি। প্রথম দিনগুলো বেশ ভালোই কাটছিল। কলেজ, নতুন বন্ধু, নতুন শহর, সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সে। সন্ধ্যায় বাড়ি ফিরলে কাকিমা গরম গরম চা দিতেন, গল্প করতেন। কাকাও মাঝে মাঝে খবরের কাগজ পড়তে পড়তে কথা বলতেন। শুধু একটা বিষয়, বাড়ির বউকে সে আর কখনো দেখেনি। একদিন সাহস করে জিজ্ঞেস করে ফেল, কাকিমা, আপনার বৌমা কোথায়? সেই দিন দেখেছিলাম। প্রশ্নটা শুনে মিনা কাকিমার মুখের হাসিটা অদ্ভুতভাবে থেমে গিয়েছিল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তিনি বলেছিলেন, ও থাকে না এখন। এর বেশি কিছু বলেননি। সেদিন রাতেই প্রথমবার অস্বস্তিটা শুরু হয়। রাত প্রায় 1টা। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সোহিনী। হঠাৎ ঠান্ডা লাগায় ঘুম ভেঙে গেল। জানালা খোলা ছিল। উঠে গিয়ে জানালা বন্ধ করতে গিয়েই সে দেখল ছাদে কেউ হাঁটছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল ছাদের ধারে একটা সাদা অবয়ব। লম্বা চুল বাতাসে উড়ছে। সোহিনীর বুক ধড়ফড় করতে লাগল। সে নিজেকে বোঝাল বাড়ির কেউ হবে, কিন্তু ঘরের দিকে তাকাতেই হাত কেঁপে গেল। এই সময় ছাদে কে হাঁটে? সে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিল। অবয়বটা ধীরে ধীরে ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটছিল। কখনো থামছিল, কখনো যেন আকাশের দিকে তাকাচ্ছিল। হঠাৎ অবয়বটা থেমে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে নিচের দিকে তাকাল, সোজা সোহিনীর জানালার দিকে। সোহিনী জমে গেল। চাঁদের আলোয় মুখটা দেখা গেল না, শুধু মনে হল চোখ দুটো খুব অন্ধকার। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিল। নিজের বুকের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছিল। সেদিন রাতটা আর ঘুম হয়নি। পরদিন সকালে নিজেকে বোঝাল হ্যালুসিনেশন। নতুন জায়গা, মানসিক চাপ, এসব থেকে এমন হয়। কিন্তু সেই রাতেই ছিল শুরু। পরের কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ধীরে ধীরে সোহিনী নিজেই ভাবতে লাগল সে হয়তো সত্যিই ভুল দেখেছিল। তারপর এল অমাবস্যার রাত। সেদিন সন্ধ্যা থেকেই বাড়িটা অদ্ভুত চুপচাপ ছিল। কাকিমা তাড়াতাড়ি খাওয়া শেষ করে বললেন, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো মা। কারণ জিজ্ঞেস করতেই বললেন, কাল তোমার কলেজ আছে তো। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় ছিল। রাত বাড়তে লাগল, ঘুম আসছিল না, অকারণ অস্বস্তি হচ্ছিল। হঠাৎ টক টক টক, মনে হল কেউ ছাদে হাঁটছে। সোহিনীর শরীর কেঁপে উঠল।
ধীরে ধীরে সে উঠে জানালার কাছে গেল। জানালা একটু ফাঁক করতেই ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে। তারপর সে দেখল ছাদের ধারে দাঁড়িয়ে আছে সেই মহিলা। সাদা শাড়ি, খোলা চুল। এইবার সে হাঁটছিল না, সে দাঁড়িয়েছিল, একদম স্থির। ধীরে ধীরে মাথা নিচু করে ছাদের রেলিংয়ে হাত রাখল। তারপর হঠাৎই সে রেলিংয়ের ওপর উঠে দাঁড়াল। সোহিনীর গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল মহিলা ঝাঁপ দেবে, কিন্তু সে ঝাঁপ দিল না, সে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে নিচের দিকে তাকাল, আবার সোজা সোহিনীর জানালার দিকে। এইবার পরিষ্কার দেখা গেল তার মুখে একটা অদ্ভুত হাসি। সোহিনী চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। মহিলাটা ধীরে ধীরে রেলিং থেকে নেমে এলো, তারপর ছাদের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে সোহিনী সিদ্ধান্ত নিল আজ সে সব জানবে। নাস্তা খেতে খেতে সে আবার জিজ্ঞেস করল, কাকিমা, আপনার বৌমা কি বাইরে থাকে? এইবার মৃণাল কাকা খবরের কাগজ নামিয়ে তাকালেন। তার চোখে ছিল একদম অন্যরকম দৃষ্টি। ধীরে ধীরে তিনি বললেন, আমাদের কোনো বৌমা নেই। সোহিনীর হাত থেকে কাপটা পরে ভেঙে গেল। কাকিমা হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ওসব কথা বলো না। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তারপর কাকা ধীরে ধীরে বললেন, যদি রাতে কিছু দেখো, জানালা খুলবে না। সেদিন থেকে সোহিনী বুঝেছিল সে ভুল দেখছে না। আর সেই বাড়িতে রাত নামলে কেউ একজন ছাদে হাঁটে, যে এই বাড়ির নয়, কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না। সেদিনের পর থেকে সোহিনীর জীবনে রাত মানেই আতঙ্ক হয়ে গেল। মৃণাল কাকার কথা মাথা থেকে বেরোচ্ছিল না। রাতে কিছু দেখলে জানালা খুলবে না। কেন খুলবে না? কি আছে ওই ছাদে? প্রশ্নগুলো মাথায় ঘুরছিল, কিন্তু উত্তর কেউ দিচ্ছিল না। সেদিন রাতে সে ঠিক করল আজ আর ভয় পাবে না, সত্যিটা জানতেই হবে। রাত 12টা, পুরো বাড়ি নিস্তব্ধ। দূরে কোথাও কুকুর ডাকছে, হালকা বাতাসে জানালার কাঁচ কাঁপছে। সোহিনী বিছানায় বসে অপেক্ষা করছিল। 12:47। টক টক টক, আবার সেই শব্দ। এবার আর ভয় পেল না। ধীরে ধীরে উঠে দাঁড়াল, জানালার কাছে গেল। হাতটা কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত করল। জানালাটা একটু ফাঁক করতেই ঠান্ডা বাতাস ঢুকে এল। ছাদে তাকিয়ে সে জমে গেল। মহিলাটা আজ ছাদের মাঝখানে দাঁড়িয়ে নেই। সে হাঁটছে, কিন্তু আজ তার হাঁটার ভঙ্গিটা অন্যরকম। মনে হচ্ছে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কারো সঙ্গে সে হাঁটছে। হঠাৎ সে থেমে গেল। তারপর ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করল, ছাদ থেকে সিঁড়ির দিকে। সোহিনীর বুকের ভিতর ধক ধক শুরু হয়ে গেল। মানে আজ সে নিচে নামছে। আত্মি সিঁড়ির দিক থেকে ভেসে এলো। খট খট খট, পায়ের নুপুরের শব্দ। সোহিনীর শরীর ঠান্ডা হয়ে গেল। এই বাড়িতে কেউ নুপুর পরে না। শব্দটা থামল তার ঘরের দরজার সামনে। তারপর টক টক, দরজায় কড়া নাড়া। সোহিনীর শরীর জমে গেল, শ্বাস বন্ধ হয়ে আছে। আবার টক টক টক, এইবার একটু জোরে। তার মাথায় মৃণাল কাকার কথা বাজাল, রাতে কিছু দেখলে জানালা খুলবে না। কিন্তু দরজা সম্পর্কে তো কিছু বলেননি। তার ভেতরের কৌতূহল ভয়ের সাথে লড়াই করছিল। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা খুব আস্তে গলা শোনা গেল। দরজা খুলো, মেয়েলি গলা, ফিসফিসে, ভাঙা। সোহিনীর বুকের ভিতর কাঁপতে লাগলো। দরজা খোলো, খুব ঠান্ডা লাগছে। তার চোখে জল চলে এলো ভয়ে। সে জানত এটা মানুষ না, কিন্তু পা দুটো যেন নিজের থেকে দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখন নিচ থেকে নীনা কাকিমার চিৎকার ভেসে এলো, দরজা খুলবি না? সোহিনী ঝাঁকুনি খেয়ে পেছিয়ে গেল। সেই মুহূর্তেই দরজার ওপাশ থেকে একটা বিকট শব্দ, ধড়াম, যেন কেউ দরজায় মাথা ঠুকল। তারপর শুরু হলো আঁচড়ানোর শব্দ, ঘস 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 ঘস। কেউ দরজাটা নখ দিয়ে খুঁটছে।
সোহিনী চিৎকার করে উঠল। নিচ থেকে দৌড়ে এলো মৃণাল কাকা আর কাকিমা। তারা দরজার বাইরে এসে মন্ত্র পড়তে লাগলেন। কাকা দরজায় গঙ্গাজল ছিটালেন। 1 মিনিট, 2 মিনিট, শব্দটা ধীরে ধীরে থেমে গেল। সব চুপ। দরজা খুলে কাকা ঘরে ঢুকলেন। সোহিনী তখন কাঁপছে। কাকিমা তাকে জড়িয়ে ধরলেন। কাকা ধীরে ধীরে বললেন, আজ ও তোমাকে ডাকছিল। সোহিনী কাঁপা গলায় বলল, ও কে? ঘরে কিছুক্ষণ নীরবতা। তারপর কাকা বললেন, আমাদের ছেলের স্ত্রী মেঘলা। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। 4 বছর আগে এই ছাদ থেকেই ঝাঁপ দিয়েছিল। সোহিনীর শরীর ঠান্ডা হয়ে গেল। কাকা বলতে লাগলেন, ওকে আমরা মেনে নেইনি। ও অন্য ধর্মের মেয়ে ছিল। রাহুল লুকিয়ে বিয়ে করেছিল। যখন আমরা জানতে পারলাম, খুব খারাপ ব্যবহার করেছিলাম ওর সঙ্গে। কাকিমা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সেদিন রাতে ঝগড়া হয়েছিল। আমরা বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে। কাকার গলা কেঁপে উঠল। ও কিছু বলেনি, শুধু ছাদে উঠে গিয়েছিল। তারপর তিনি আর বলতে পারলেন না। সোহিনী ফিসফিস করে বলল, ও এখন কেন ফিরে আসে? কাকা ধীরে ধীরে দরজার দিকে তাকালেন। তারপর বললেন, কারণ ও এই বাড়ি ছেড়ে যেতে পারেনি। ঠিক তখনই ঘরের ওপরে ছাদে আবার শোনা গেল টক টক টক। এবার শব্দটা এক জায়গায় থামল না। এবার মনে হচ্ছিল ছাদে একজন নয়, 2 জন হাঁটছে। সেই রাতের পর আর কেউ স্বাভাবিক থাকতে পারল না। মৃণাল কাকা আর মিনা কাকিমা। সত্যিটা বলার পর থেকেই বাড়িটার পরিবেশ যেন বদলে গেল। আগেও বাড়িটা চুপচাপ ছিল, কিন্তু এখন সেই নীরবতার মধ্যে একটা চাপা ভয়ের গন্ধ মিশে গেছে। সোহিনী বুঝতে পারছিল ও এখন আর শুধু একজন অতিথি নয়, এই বাড়ির গল্পের ভেতরে সে ঢুকে পড়েছে। পরের কয়েকদিন ছাদের শব্দটা বন্ধ ছিল। এটাই সবচেয়ে অদ্ভুত, কারণ ভয়ঙ্কর জিনিস যখন হঠাৎ থেমে যায়, তখনই আসল ভয়টা শুরু হয়। সোহিনী পড়াশোনা করার চেষ্টা করত, কিন্তু মন বসত না। রাতে ঘুম আসত না। মাঝরাতে বারবার মনে হতো কেউ যেন ওর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। একদিন বিকেলে কলেজ থেকে ফিরে সে দেখল মিনা কাকিমা বাড়ির উঠোনে তুলসী গাছে জল দিচ্ছেন। মুখ শুকনো, চোখ লাল। সোহিনী ধীরে ধীরে এগিয়ে গেল। কাকিমা, মেঘলার ছবি আছে। কাকিমার হাত থেমে গেল। অনেকক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, দেখতে চাস? সোহিনী মাথা নাড়ল। কাকিমা তাকে নিয়ে গেলেন ভেতরের একটা পুরনো ঘরে। ঘরটা অনেকদিন খোলা হয়নি বোঝাই যায়। ধুলো, পুরনো আলমারি, কাঠের গন্ধ। আলমারির ড্রয়ার খুলে তিনি একটা অ্যালবাম বের করলেন। পাতা উল্টাতেই সোহিনীর বুক কেঁপে উঠল। ছবিতে যে মেয়েটা হাসছে, সে ঠিক সেই মহিলার মতোই যাকে সে ছাদে দেখেছে। সাদা শাড়ি নয়, লাল শাড়ি, গলায় সোনার হার, চোখে একরাশ লাজুক হাসি। মেঘলা। একটা ছবিতে রাহুলের পাশে দাঁড়িয়ে আছে। দুজনই হাসছে, খুব স্বাভাবিক, খুব জীবন্ত। সোহিনী ধীরে বলল, ও খুব সুন্দর ছিল। কাকিমা কেঁদে ফেললেন। আমরা ওকে মেনে নিতে পারিনি, এটাই আমাদের পাপ। ঠিক তখনই আলমারির দরজা নিজে নিজে ধীরে বন্ধ হয়ে গেল। ধপ। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সোহিনীর শরীর কাঁটা দিয়ে উঠল। পেছন থেকে খুব আস্তে একটা গলা ভেসে এল, আমার ছবি দেখছ? সোহিনী জমে গেল। কাকিমা ধীরে ধীরে ঘুরলেন। ঘরের কোণে জানালার পাশে দাঁড়িয়ে আছে সে। সাদা শাড়ি, ভেজা চুল, মাথা কাত করা, মুখটা দেখা যাচ্ছে না। মেঘলা। চিৎকার করে শুনলেন, আমাদের মাফ করে দে মা। মেয়েটা ধীরে ধীরে মাথা তুল। এই প্রথমবার সোহিনী তার মুখ দেখল, আর দেখেই তার গলা দিয়ে শব্দ বেরোল না। মুখটা পুরো ভাঙা, যেন নিচে পড়ে চূর্ণ হয়ে গেছে, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর শান্ত। সে ধীরে ধীরে বলল, আমি তো যাচ্ছিলাম, তোমরাই আমায় আটকে রেখেছ।
হঠাৎ জানালাটা জোরে খুলে গেল। ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল ঘরে। অ্যালবামের সব ছবি উড়ে যেতে লাগল। মেঘলার গলা এবার বদলে গেল, আমাকে যেতে দাও। তারপর সে সোজা সোহিনীর দিকে তাকাল। তুমি আমাকে সাহায্য করবে। সোহিনীর পা কাঁপছে। কিভাবে? মেঘলা ধীরে হাত তুলো, আঙুল তুলে দেখাল। রাতটা যেন অপেক্ষা করছিল। মেঘলা যেদিন সোহিনীকে বলেছিল আমাকে যেতে দাও, সেদিন থেকেই বাড়িটার ভেতরে অদ্ভুত একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। যেন এই বাড়ির দেয়াল, দরজা, সিঁড়ি সবকিছু জানে সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই রাতেই সোহিনী সিদ্ধান্ত নিল আজ সব শেষ করবে, যেভাবেই হোক মেঘলাকে মুক্তি দেবে। রাত 12টার পর বাড়ির সবাইকে ঘুমোতে দেখে সে ধীরে ধীরে দরজা খুলল। সিঁড়ির দিকে এগোতেই বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। এই সিঁড়ি দিয়েই তো সেদিন মেঘলা নেমে এসেছিল, দরজায় কড়া নেড়েছিল। আজ সে নিজেই ওপরে উঠছে। প্রতিটা ধাপ যেন অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের ওপর হাঁটছে। হাত দিয়ে রেলিং ধরতেই মনে হলো কেউ বরফ মাখিয়ে রেখেছে। ছাদের দরজাটা আধ খোলা, বাতাসে দুলছে। কিজ দরজাটা ঠেলেতেই একটা ঠান্ডা ঝাপটা মুখে লাগল। চারদিকে অন্ধকার, শুধু আকাশে ফ্যাকাশে চাঁদ। অমাবস্যা পেরিয়ে গেছে, কিন্তু আলো যেন ইচ্ছে করেই এই বাড়ির ওপর পড়ছে না। ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। সাদা শাড়ি বাতাসে উঠছে, চুল মুখ ঢেকে রেখেছে। মেঘলা কাঁপছে, কিন্তু থামলা না। আমি এসেছি, সে ফিসফিস করে বলল। মেঘলা ধীরে মাথা ঘোরাল। আজ তার চোখে রাগ নেই, কেবল ক্লান্তি। তুমি ভয় পাচ্ছ না? সে জিজ্ঞেস করল। সোহিনী মাথা নাড়ল। পাচ্ছি, কিন্তু তবুও এসেছি। কিছুক্ষণ নীরবতা। তারপর মেঘলা ছাদের কিনারার দিকে হাঁটতে লাগল। সোহিনীও পেছন পেছন গেল। ছাদের কিনারায় দাঁড়িয়ে নিচে তাকাতে সোহিনীর মাথা ঘুরে উঠল। অনেক নিচে উঠোন, সেই জায়গা যেখানে পরে মারা গিয়েছিল সে। মেঘলা বলল, সেদিন আমি মরতে চাইনি। সোহিনীর বুক কেঁপে উঠল। আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, যেন ওরা আমাকে থামায়, যেন বলে যেও না। কিন্তু কেউ আসেনি। বাতাস হঠাৎ জোরে বইতে লাগল। আমি পড়ে গেলাম, আর তারপর থেকে এই বাড়ির বাইরে যেতে পারিনি। সোহিনীর চোখের জল এসে গেল। তোমাকে কিভাবে মুক্তি দেব? মেঘলা ধীরে বলল, আমার শেষ কাজটা বাকি আছে। কি কাজ? আমার ঘরটা এখনো বন্ধ। সোহিনীর মনে পড়ল ওই পুরনো ধুলোমাখা ঘরটা, যেখানে অ্যালবাম ছিল। ওই ঘরে একটা বাক্স আছে, কেউ খুলতে দেয়নি। ওটার ভেতরে আমার শেষ চিঠি আছে। কার জন্য? আমার স্বামী রাহুলের জন্য। হঠাৎ ছাদের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ধাম। পেছনে তাকিয়ে সোহিনী দেখল দরজার সামনে দাঁড়িয়ে মৃণাল কাকা। তার মুখ ফ্যাকাশে। তুই এখানে কেন? সোহিনী কাপা গলায় বলল, কাকা, ও মুক্তি চাইছে। কাকা চিৎকার করে উঠলেন, ও মুক্তি পাবে না। বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে লাগল। মেঘলার গলা বদলে গেল। আমাকে আবার আটকে রাখবে? কাকার চোখ ভয়ে বড় হয়ে গেল। আমি তোকে যেতে দেব না। হঠাৎ কাকা মাটিতে পড়ে গেলেন, যেন কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে। মেঘলা সোহিনীর দিকে তাকাল। আজ এই শেষ রাত। পরের মুহূর্তেই সে মিলিয়ে গেল। ছাদ ফাঁকা, শুধু বাতাস। সোহিনী জানত এখন আর পিছিয়ে আসার সময় নেই। ভোর হওয়ার আগেই তাকে সেই বাক্সটা খুঁজে বের করতে হবে, কারণ আজ রাতেই সিদ্ধান্ত হবে এই বাড়িতে আর কতদিন মেঘলার ছায়া ঘুরে বেড়াবে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এমন আরও ভৌতিক ও রহস্যময় গল্প নিয়ে আবার ফিরব।